দর্শক, আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। কোটা বিরোধী আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুপক্ষে কয়েকশো আহত। কাল ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভের নতুন কর্মসূচি ঘোষণা আন্দোলনকারীদের। সব কোটা তারা নিয়ে যাবে, আমরা সাধারণ শিক্ষার্থীরা মেধা দিয়ে কিছুই পাবো না, সেটা তো হতে পারে। আন্দোলন 1-1.5 ঘন্টা যাওয়ার পরে আমি উপর থেকে লক্ষ্য করি যে আমার বাইকে ওরা বাইক ভাঙচুর করছে। উস্কানিমূলকভাবে পূর্ব পরিকল্পিতভাবে তাদের কর্মসূচি ছিল 12টার দিকে, তারা সমবেত হয়েছে 2টার দিকে, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে গিয়ে নিকারজনকভাবে তারা হামলা চালিয়েছে। জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও দিনভর সংঘাত উত্তেজনা। কয়েক জেলায় বিক্ষোভ, অবরোধ। রাজধানীতে বেসরকারি শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচি। রাজাকার স্লোগান দেয়া শিক্ষার্থীদের কড়া সমালোচনা প্রধানমন্ত্রীর, বললেন মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবে দেশ। আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। এটা কোন দেশে আমরা আছি? এরা কি চেতনায় বিশ্বাস করে, কি শিক্ষা তারা নিল? আন্দোলনকারীদের গতকাল রাজাকার বলেননি প্রধানমন্ত্রী, দাবি দুই সিনিয়র সাংবাদিকের। স্যাটায়ার স্লোগানকে ভুলভাবে উপস্থাপনের অভিযোগ শিক্ষার্থীদের। চলমান আন্দোলনে বিএনপির যোগসাজশ রয়েছে বললেন ওবায়দুল কাদের। অধিকার চাইলে রাজাকার তকমা দেয় আওয়ামী লীগ, মন্তব্য আমির খসরু। আলোচিত 400 কোটি টাকার পিয়ন জাহাঙ্গীর পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। প্রধানমন্ত্রীর পিয়ন থাকাকালে প্রভাব খাটিয়ে গড়েছেন অঢেল সম্পদ। জাহাঙ্গীর ভাই তো বড় মাফের লোক ছিল, বোঝেন নাই? প্রধানমন্ত্রীর পিএস ছিল। আমরা আমাদের প্রতিষ্ঠানে আমরা উঠতে পারি নাই। আমাদেরকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি, প্রতিনিয়ত ধমক, হুমকি দুমকি। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী আর ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। ভাঙচুর হয়েছে ক্যাম্পাসের কয়েকটি হলে। ইটপাটকেল নিক্ষেপ আর ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। দফায় দফায় ককটেলের বিস্ফোরণও ঘটানো হয়েছে ঢাকা মেডিকেলের সামনে। সংঘর্ষ ছড়িয়েছে ঢাকা মেডিকেলের ভেতরেও। ছাত্রলীগের নেতারা তাদের 100 কর্মী আহত বলে দাবি করেছেন, আর কোটা আন্দোলনকারীরা বলছেন তাদের প্রায় 200 জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিজয় ৭১ হলে কোটা আন্দোলনকারীদের আটকে রাখা হয়েছে, এমন খবর ছড়ালে হলের দিকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে আন্দোলনকারীরা। হলের ভেতর আগে থেকেই ছাত্রলীগ নেতাকর্মীদের অবস্থান, সেই দিক থেকেও আসে পাল্টা আক্রমণ। দুপক্ষের মধ্যে চলতে থাকে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, লাঠিসোঁটা নিয়ে চলে উভয় পক্ষের মারামারি। উত্তাপ ছড়িয়ে পড়ে বঙ্গবন্ধু হল, জিয়া হল এবং জসিমউদ্দিন হলেও। ভাঙচুর করা হয় বিজয় ৭১ হলের ভেতর মোটরসাইকেল আর জানালার গ্লাসে। আন্দোলন 1-1.5 ঘন্টা যাওয়ার পরে আমি উপর থেকে লক্ষ্য করি যে আমার বাইকে ওরা বাইক ভাঙচুর করছে। হল গেটে ঢুকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এবং তারা হল গেটে ইট পাটকেল এবং আপনারা যদি দেখেন 40 মিনিট ধরে চলে কোটার পক্ষে বিপক্ষে সংঘর্ষ। এতে আহত হয় দুপক্ষের শিক্ষার্থীরাই। ততক্ষণে কোটা আন্দোলনকারীরা ছড়িয়ে ছিটিয়ে অবস্থান নেয় বিভিন্ন হলে। কেন ভাড়াটিয়া গুন্ডা নিয়ে এসে হামলা করা হলো? যেগুলোকে নিয়ে আসছে ওটার বয়স 15 থেকে 16 বেশি নয়। আমাদের সামনে কেন বিক্ষোভ হবে? আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম, আন্দোলন করছিলাম। বিকেল 4টা নাগাদ পুরো ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেয় ছাত্রলীগ। রাজু ভাস্কর্য থেকে নীলক্ষেত, চানখারপুল, শাহবাগ সহ পুরো এলাকা জুড়ে চলতে থাকে ছাত্রলীগের মিছিল। এর আগে দুপুর 12টা থেকে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করে কোটা সংস্কার আন্দোলনকারীরা।
সমাবেশে যোগ দেয় ঢাকা মেডিকেল, ইডেন কলেজ, ঢাকা কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা। যে সব কোটা তারা নিয়ে যাবে, আমরা সাধারণ শিক্ষার্থীরা মেধা দিয়ে কিছুই পাবো না, সেটা তো হতে পারে না। আমাদের অনেকেই কিন্তু সরকারি চাকরির প্রতি খুব বেশি ইন্টারেস্টেড না, কিন্তু আমরা এখানে কেন এসেছি? দেশের সাধারণ মানুষদের জন্য কথা বলার জন্য। 5% নামানোর জন্য আমার ভাইদের সাথে আমরা সংগ্রামে যোগ দিয়েছি আজকে থেকে। আন্দোলনকারীদের নিয়ে অপমানজনক বক্তব্য প্রত্যাহারের দাবি জানায় কোটা সংস্কার আন্দোলনকারীরা। ইনডিরেক্টলি রাজাকার বলা হয়েছে। আমাদের প্রতিবাদটা আজকে এটাই যে উনি ওনার বক্তব্য ফিরিয়ে নেবেন। ভালোভাবে তিনি সবাইকে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে রাজাকার বলে সম্মিলিত করেছেন। অ্যাকচুয়ালি আমরা তো রাজাকার না। তার ওই বক্তব্যটি আসলে এক্সপাঞ্জ করা উচিত। এটি হচ্ছে আমাদের একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া, এটি আমাদের মূল কাজের অংশ নয়। আসলে মারামারির ঘটনায় আহতরা ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ইডেন কলেজেও মারামারির ঘটনা ঘটেছে, সেখানে আহত কয়েকজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। কোটা আন্দোলন ঘিরে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। দুপুরের পর থেকে কোটা বিরোধী শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যকার সংঘর্ষ চলে রাত পর্যন্ত। দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন অনেকেই। শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন প্রায় 300 জন। ভর্তি আছেন 12 জন। সংঘর্ষ হয় হাসপাতালেও। পুলিশ শিক্ষার্থীদের হলে ফিরে যেতে অনুরোধ করে প্রভোস্টের সাথে বৈঠক শেষে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছেন উপাচার্য। কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে দফায় দফায় সংঘর্ষের পর বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রস্তুতি চলতে থাকে অবস্থান কর্মসূচির। হঠাৎই ছড়ায় উত্তেজনা। কোটা বিরোধীরা হামলা করছে এমন খবরে কর্মসূচি ফেলে বিভিন্ন দলে ভাগ হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় ছাত্রলীগের সদস্যরা। সাধারণ শিক্ষার্থীদের জোর করে তাদের মিছিলে নিয়ে আসার জন্য প্রচেষ্টা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মী, যারা কর্মসূচিতে আসার জন্য শান্তিপূর্ণভাবে রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হওয়ার জন্য আসছিল, তাদের উপরে নারকীয়ভাবে হামলা চালিয়েছে। এবং বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে রাজাকারের প্রেতাত্মাদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছে। দুপক্ষের ইট পাটকেল নিক্ষেপে শহীদুল্লাহ হলের সামনে রাস্তা হয়ে ওঠে রণক্ষেত্র। পরে স্পষ্ট হয় এই দুই পক্ষই ছাত্রলীগের। নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে আহত হন কয়েকজন। শহীদুল্লাহ হলে অবস্থান নেয়া কোটা বিরোধী আন্দোলনকারীরা ছাদ ও জানলা থেকে ইট পাটকেল নিক্ষেপ করে। পাল্টা জবাব দেয় ছাত্রলীগও। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনাও ঘটে। গুরুতর আহত কয়েকজনকে নেওয়া হয় হাসপাতালে। সন্ধ্যার আগে আগে শহীদুল্লাহ হলের দিকে অগ্রসর হয় পুলিশ। সংঘর্ষ থামাতে দুই পক্ষকেই সরিয়ে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন যেই ধরনের সহায়তা চাবে আমরা সেই ধরনের সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি। এক পর্যায়ে প্রভোস্ট এসে শিক্ষার্থীদের হলে নেয়ার চেষ্টা করেন। এ সময় আন্দোলনকারীদের তোপের মুখে পড়েন তিনি। দুপুর থেকে সংঘর্ষের ঘটনায় প্রায় 300 জন চিকিৎসা নেন এবং 12 জন ভর্তি হন ঢাকা মেডিকেলে। এদের মধ্যে আশঙ্কাজনক 2 জন। সংঘর্ষ ছড়িয়ে পড়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগেও। হেলমেট পরিহিত বেশ কয়েকটি দল দফায় দফায় হামলা চালায়। এতে বিপাকে পড়েন রোগী ও স্বজনরা। এমন পরিস্থিতিতে প্রভোস্টদের সাথে জরুরি বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। হলগুলো শান্ত করতে প্রভোস্টদের নির্দেশ এবং পুলিশকে সতর্ক থাকতে বলা হয়। নিয়মিত ছাত্র তাদের প্রোটেকশন দেয়া, কোনো প্রকার অস্থিতিশীল পরিস্থিতি যেন না তৈরি হয় সে বিষয়ে হলের হাউস টিচার এবং প্রভোস্ট যারা আছেন তারা সকলে সেই বিষয়গুলো দেখবেন। এটা আমাদের নির্দেশ। ছাত্রদের প্রোটেকশন দেওয়া এবং ছাত্ররা যেন সুরক্ষায় থাকে সেই বিষয়টা নিশ্চিত করা। রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের হলে শান্তিপূর্ণ অবস্থান, নিরাপত্তায় আবাসিক শিক্ষকদের সার্বক্ষণিক হলে অবস্থান, বহিরাগত প্রবেশ বন্ধ সহ 5টি সিদ্ধান্তের কথা জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের ওপর হামলা ও প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও এক দফা দাবিতে আগামীকাল 3টায় বিক্ষোভ মিছিল করবে আন্দোলনকারী শিক্ষার্থীরা। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এক ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আমরা জানি আমরা ন্যায়সঙ্গত আন্দোলন করছি, আমরা সেই আন্দোলন চালিয়ে যাব এবং এখানে তৃতীয় পক্ষের সুযোগের ঢোকার কোনো সুযোগ নেই। আমরা সবসময় বলছি শিক্ষার্থীদের একটা যৌক্তিক দাবি পূরণ করে দিলে এই আন্দোলন শেষ হয়ে যাবে। এখানে তো দাবি পূরণ না করে তারা কেন এই ধরনের কথা বলতেছে, এটাই আমাদের কাছে বোধগম্য হচ্ছে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তেজনা ছড়িয়েছে চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও। আন্দোলনকারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় ছাত্রলীগ নেতাকর্মীদের। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়েও পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। চট্টগ্রাম নগরীর ১৬ স্টেশনে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ সমাবেশ ঘিরে হঠাৎই উত্তেজনা ছড়ায়। ধাওয়া পাল্টা ধাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। কোটা সংস্কার আন্দোলনকারীদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ১৬ স্টেশনে জড়ো হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, এক পর্যায়ে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। শুরু হয় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। এতে আহত হন বেশ কয়েকজন। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও দেখা দেয় উত্তেজনা। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তালাত মাহমুদ রাফিকে মারধর করে প্রক্টর অফিসে সোপর্দ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপরও হামলা চালানো হয়। আমাদের আন্দোলনের কথা ছিল আমরা যেতে পারি না, আমাকে এখানে নিয়ে আসা হয়েছে এবং বিভিন্নভাবে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারা মূলত জামাত শিবির বা বিএনপির যে এজেন্ডা বাস্তবায়নকারীরা আছে তারা চায় এটাকে পুঁজি করে সরকারের পতনের ডাক দেয়া। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও সংঘর্ষ হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকারীরা ক্যাম্পাসে মিছিল বের করলে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। থেমে থেমে চলে ইটপাটকেল নিক্ষেপ। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল বের করতে গেলে ধাওয়া পাল্টা ধাওয়া হয় ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। কোটা সংস্কারের দাবিতে খুলনার 0 পয়েন্ট এলাকায় মহাসড়ক অবরোধ করে খুলনা বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় দেখা দেয় দীর্ঘ যানজট। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের দাবিতে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ হয়েছে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভের পর অবস্থান কর্মসূচি পালন করেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। জাহিদ হাসান, যমুনা নিউজ। টানা কয়েকদিন ধরে উত্তপ্ত ঢাকার রাজপথ। কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে আজও স্থবির হয়ে পড়ে রাজধানী ঢাকা। এবার এই আন্দোলনে যুক্ত হয়েছে বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সড়ক অবরোধের ফলে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় তীব্র যানজট দেখা গেছে। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এবার কোটা সংস্কারের দাবিতে রাজপথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বেলা 12টার দিকে রাজধানীর অন্যতম ব্যস্ততম সড়ক প্রগতি সরণির নদ্দা ও নতুন বাজার এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ঢাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। প্যানেল বসাবে, তারা তাদের মতো করে চিন্তা ভাবনা করে একটা আমাদেরকে প্রস্তাব দিবে, একটা যৌক্তিক সমাধান দিবে, সেটা অনুযায়ী আমরা ভেবে দেখবো যে এটা কি মানা যায় কি না। সর্বোচ্চ 5% কোটা থাকবে সকল শিক্ষার্থীদের জন্য, বাকি 95% কোটা আমাদের 95% কোটা সকল সাধারণ স্টুডেন্টের জন্য থাকবে। মেধা ছাড়া আর এইসব অযৌক্তিক কোটা কুযুক্তি কোটা এগুলা থাকা সম্পূর্ণ রাষ্ট্রবিরোধী। এ সময় প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র ক্ষোভ জানান শিক্ষার্থীরা, আহ্বান জানান বক্তব্য প্রত্যাহারের। উনি একজন দেশের প্রধানমন্ত্রী, কিন্তু উনি আমাদের স্টুডেন্টদের কিভাবে বলতে পারে রাজাকার? এই দেশে কি মাত্র 2 লাখ মানুষ বসবাস করে? যে কেউ আমাদেরকে রাজাকার বললেই তো আমরা রাজাকার হয়ে যাবে না। আমরা বাংলাদেশের সন্তান এবং আমি খুবই আশাবাদী যে আমাদের যে আন্দোলন সেটা আমরা সাকসেস হব। এই অবস্থার কিভাবে প্রশ্রয় দিতেছে একজন প্রধানমন্ত্রী? আমরা এটার একটা সলিউশন চাই। সড়ক অবরোধের ফলে তীব্র যানজট দেখা দেয় রাজধানীর প্রধান সড়কগুলোতে। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। বেশি কষ্ট পোহাতে হয়েছে হাসপাতালের উদ্দেশ্যে কিংবা জরুরি প্রয়োজনে বের হওয়া বয়োবৃদ্ধ, নারী, শিশু ও প্রতিবন্ধীদের। ঘন্টার পর ঘন্টা আটকে থেকে অনেকে পায়ে হেঁটেই রওনা করেন গন্তব্যের উদ্দেশ্যে। এই যে একজনে যদি পানি ফেরিওয়ালারা না খাওয়াইতো আরও অসুস্থ হয়ে যেত। এই 4.5 ঘন্টা 11টায় এখন এই পর্যন্ত, সকাল 11টা থেকে 4:30 পর্যন্ত আমরা এই পর্যন্ত বাসে বসে আছি। 10টার সময় গাড়ি তুলছি, এখনো আমাকে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই। আর এই সারার
বেলাটা গেল রোদ্রে মাথার একেবারে গেছে। সকালের দিকে মনে করেন 10টা বাজের দিকে এই যে গাড়ি বসে রয়েছি, মনে করেন কোনো সময় জন্য আমাকে এই যে করতেছে না, এই যে টাকা চাইতেছি টাকাও ফেরত দেয় না। দাবি আদায়ের যে কোনো কর্মসূচিতে যাতে জনজীবন বিঘ্নিত না হয় সেদিকে খেয়াল রাখতে আন্দোলনকারী সরকারের প্রতি আহ্বান ছিল সবার। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের রাজাকার বলে স্লোগান দেয়ায় কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস মনে রাখলে তারা নিজেদের রাজাকার দাবি করতে লজ্জা পেত। সকালে মন্ত্রী পরিষদের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। এ সময় সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেন, সরকারের বদনাম হবে কিনা তা দেখার দরকার নেই, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলতি বছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠান, যাতে যোগ দেন সমস্ত মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং সিনিয়র সচিবরা। সকলেই চুক্তির একটি কপি তুলে দেন সরকার প্রধানের হাতে। পরে বিগত বছরের সফলতা স্বাক্ষর রাখা মন্ত্রণালয়, বিভাগ এবং ব্যক্তিদের মাঝে বার্ষিক কর্মসম্পাদন পুরস্কার ও শুদ্ধাচার পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের ইশতেহার মেনেই উন্নয়ন কার্যক্রম চলছে। সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগুলো অবশ্যই উন্নীত করা সম্ভব। প্রত্যেকটা সচিব আপনার নিজস্ব মন্ত্রণালয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিভাগ আছে, বিভিন্ন প্রতিষ্ঠান, সেই সব জায়গাগুলির সাথেও আপনাদের এইভাবেই একটা যোগাযোগ করে চুক্তি সম্পাদন করে প্রত্যেকের উপর যে সমস্ত দায়িত্ব অর্পিত হয়েছে সেই দায়িত্বগুলি যথাযথভাবে পালিত হয় কিনা নিশ্চয়ই সে ব্যাপারে নজর রাখতে হবে। কৃচ্ছতা সাধনের পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কর্মক্ষেত্রে যে অর্থ ব্যয় হয় তার স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি দুর্নীতি রোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সরকার প্রধান। সরকারে কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না, কিন্তু আমি সমাজটাকে আরও শুদ্ধ করে দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ যাতে সৃষ্টি হয় সেই ব্যবস্থাটাই নিতে চাই এবং সেই পদক্ষেপটাই আজকে আমরা দিয়েছি যে কোনো মতেই এই দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না। পাশাপাশি দুর্নীতি রোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সরকার প্রধান। বক্তব্যের শেষ দিকে কোটা আন্দোলন নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। সমালোচনা করেন শিক্ষার্থীদের দেয়া স্লোগানের। আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে 71 সালে 25শে মার্চ কী ঘটেছিল? সেখানে 300 মেয়েকে হত্যা করেছিল, 40 জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। সেই ক্যাম্পে কী অবস্থায় ছিল? অনেক মেয়ে শাড়ি বা ওড়না দিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের কাপড় পরতে দেওয়া হতো না, ওই একটা পেটিকোট পরিয়ে বসিয়ে রাখতো। দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার হতো। দুর্ভাগ্য যে যখন শুনি সে মেয়েরাও স্লোগান দেয়, এটা কোন দেশে আমরা আছি? এরা কী চেতনায় বিশ্বাস করে, কী শিক্ষা তারা নিল? অনুষ্ঠানে সচিবদের বিবেক বুদ্ধি দিয়ে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসুন দেশটাকে এগিয়ে নিয়ে যাই। তৌহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। কোটা আন্দোলনের নামে শিক্ষার্থীদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের জবাব দিতে ছাত্রলীগ প্রস্তুত বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই আন্দোলনের সাথে বিএনপির যোগসাজশ রয়েছে। একই রকম দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, কোটা সংস্কার আন্দোলন এখন রাষ্ট্রবিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে শিক্ষার্থীদের রাজাকার স্লোগান জাতীয় মৌলিক চেতনার সঙ্গে ধৃষ্টতার শামিল। আমরা মনে করি ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলনকে চিহ্নিত রাজনৈতিক অপশক্তি সরকার বিরোধী আন্দোলনে পরিণত করতে হচ্ছে। দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত ব্যতি রেখে অন্য কোনো উপায়ে কিংবা বল প্রয়োগের মাধ্যমে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই। রোববার রাত থেকে ক্যাম্পাসে যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ হয়েছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত বলেও জানান তিনি। কোটা বিরোধী
সংস্কার আন্দোলনের কতিপয় নেতা যেসব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা নিজেদের অদ্যত্বপূর্ণ মানসিকতার প্রকাশ ঘটিয়েছে গত রাতে, তার জবাব তারাই দেবে। এদিকে দুপুরে সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীনতা অর্জন করেছে। সেই দেশে রাজাকারের পক্ষে স্লোগান দেওয়া এটি রাষ্ট্রবিরোধী স্লোগান। কোটা আন্দোলনের মধ্যে রাজনৈতিক অপশক্তি ঢুকেছে, বিএনপি জামাত সহ যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারা ঢুকেছে, এবং তাদের প্ল্যান্টেড কিছু মানুষ সেখানে নেতৃত্ব দিচ্ছে। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। তবে সরকার তা কোনোভাবেই হতে দেবে না বলেও জানান তিনি। আমরা দেশকে কখনো অস্থিতিশীল করতে দিব না। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। কোটা আন্দোলনের শিক্ষার্থীদের উপর আইন শৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে তিনি এই নিন্দা জানিয়েছেন, বলেছেন শিক্ষার্থীদের উপর নির্মম আঘাত করতে যারা আইন শৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগ ক্যাডারদের লেলিয়ে দেয় তারা মানবতা বিরোধী ও মনুষ্যত্বহীন। দুর্নীতি ও হানাহানি যাদের অবলম্বন তারা কলেজ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনেও শঙ্কিত হয়ে পড়ে। সম্মিলিত কণ্ঠের আওয়াজকে নিস্তব্ধ করতেই তারা ভয়ঙ্কর হিংস্রতা পথ বেছে নেয়। এ ধরনের কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মির্জা ফখরুল। এর সাথে জড়িতদের শাস্তির আওতায় আনারও দাবি জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকার বলেছেন, নাকি তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করে নিজেদের রাজাকার বলে স্লোগান দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা? গণভবনের সংবাদ সম্মেলনে ছিলেন এমন দুজন জ্যেষ্ঠ সাংবাদিক, বলেছেন বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আন্দোলনকারীদের রাজাকার বলেননি প্রধানমন্ত্রী। অন্যদিকে শিক্ষার্থীরা বলছেন প্রতিবাদী স্যাটায়ারের অংশ হিসেবে রাজাকার উল্লেখ করে স্লোগান দেওয়া হয়েছে। চীন সফর নিয়ে গণভবনে ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন। সেখানে উঠে আসে কোটা সংস্কার আন্দোলনের চলমান ইস্যু। প্রশ্ন করা হয় মুক্তিযোদ্ধা কোটা ও রাজাকার ইস্যুতেও। এর জবাব দেন প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সংবাদ সম্মেলনে ছিলেন এমন দুজন জ্যেষ্ঠ সাংবাদিক বলছেন প্রধানমন্ত্রীর বক্তব্যে কোথাও আন্দোলনকারীদের রাজাকার বলা হয়নি। এ বিষয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে। তিনি এইভাবে বলেন নাই যে যারা আন্দোলন করছে, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, যারা দাবি জানাচ্ছে তারা রাজাকারের সন্তান, এটা তিনি কখনোই বলেন নাই এবং তার কথার মধ্যে কোনো প্রাসঙ্গিকভাবে এই প্রসঙ্গ আসে নাই। তিনি কাউকে ওই অর্থে আলাদা করে কেউ রাজাকার কেউ মুক্তিযোদ্ধা সেই দৃষ্টিভঙ্গি নিয়ে কথাটা বলেননি। কেউ তাদেরকে ডেলিভারেটলি উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্ত করছে। প্রধানমন্ত্রী তো তাদেরকে রাজাকার বলে নাই। জ্যেষ্ঠ সাংবাদিকরা বলছেন ভুল ব্যাখ্যায় কয়েক ঘন্টার মধ্যে পরিকল্পিতভাবে আন্দোলনকারীদের মাঠে নামিয়ে যে স্লোগান দেয়া হয়েছে তা লজ্জাজনক। প্রধানমন্ত্রীর কি বলেছে তা নিয়ে যদি আপনি এখন তুমি কে আমি কে রাজাকারের মতো স্লোগান দেয়, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গা যেটি বাংলাদেশের সকল প্রগতিশীল আন্দোলনের সূতিকাগার। আর সেই জায়গায় আমার তরুণ প্রজন্ম যদি স্লোগান দেয় তুমি কে আমি কে রাজাকার, এর চেয়ে দুঃখজনক আর কিছু হয় না। আমরা সবাই রাজাকার, এটার স্লোগান হতে পারে, একটা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার ছেলে হতে পারে। হয় তারা বুঝতে পারেন না এক, অথবা তাদের কোনো ভিন্ন উদ্দেশ্য আছে। যাদের মাথায় এটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে রাজাকার শুধুমাত্র একটা শব্দ মাত্র, রাজাকার শুধুমাত্র একটা স্লোগান মাত্র, এটা আরেকটা বিপজ্জনক। তবে আন্দোলনকারীরা বলছেন যে স্লোগান নিয়ে সমালোচনা হচ্ছে তা ছিল স্যাটায়ার অর্থাৎ ব্যঙ্গাত্মক। যখন আমাদেরকে পরোক্ষভাবে এটি বলা হয় তখন যিনি বলেছেন সেটা যদি সমস্যা না হয় আমরা মেনে নিয়েছি, এটা কিভাবে সমস্যা হতে পারে? বরং আসলে আমরা মেনেও নিইনি। আমাদের এটি এত বেশি আঘাত করেছে দেখে আমরা এটিকে স্যাটায়ার হিসেবে প্রকাশ করেছি। তবে তারা বলছেন প্রধানমন্ত্রীর রাজাকার সংক্রান্ত বক্তব্যের প্রতিবাদে কর্মসূচি পালিত হলেও তাদের মূল দাবি দ্রুত কোটা সংস্কার। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। শত কোটি টাকার মালিক প্রধানমন্ত্রীর সেই পিয়ন জাহাঙ্গীর
এখন কোথায়? গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে ইঙ্গিত করার পর সবারই কৌতূহল আঙুল ফুলে কলাগাছ বনে যাওয়া ব্যক্তিকে নিয়ে। জাহাঙ্গীরের কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বলছেন তিনি এখন যুক্তরাষ্ট্রে, সেখানে আগে থেকেই থাকে তার 2 সন্তান। মিরপুরে জাহাঙ্গীরের বাসায় গিয়ে জানা যায় নিজের ফ্ল্যাটটি ছোট ভাইকে বুঝিয়ে দিয়ে ধানমন্ডিতে বসবাস শুরু করেছিলেন তিনি। কোটিপতি পিয়নের বিষয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের পর দ্বিধান্বিত নোয়াখালীতে জাহাঙ্গীরের স্বজন প্রতিবেশীরা। সহকর্মী তাজনুরুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। একজন পিয়ন কোটিপতি বনে যেতে পারেন, তাও 1-2 কোটি নয়, 400 কোটি। শুনতে মাথায় গোলমাল লাগার অবস্থা হলেও বিষয়টি সবার সামনে এনেছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাত থেকেই সামাজিক মাধ্যমে আলোচনা এই সাবেক পিয়ন জাহাঙ্গীরকে নিয়ে। এরই মধ্যে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতিতে অভিযুক্ত আলোচিত কোটিপতি পিয়ন জাহাঙ্গীর আলম মিরপুর 2 নম্বরের এই রিয়েল এস্টেট কোম্পানির মালিক। একে রিয়েল এস্টেট নামের এই প্রতিষ্ঠানের ঢাকা শহরেই আছে 70টি বাড়ি, নির্মাণাধীন রয়েছে বেশ কটি। জাহাঙ্গীর ও তার পরিবারের সম্বন্ধে আরও তথ্য জানা গেল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের কাছে। তিনি জানান মাস 1.5 আগে যুক্তরাষ্ট্রে চলে গেছেন জাহাঙ্গীর। জন্মসূত্রে যেখানকার নাগরিক তার 2 সন্তান। প্রধানমন্ত্রীর দপ্তরে চাকরির প্রভাব খাটিয়ে বেপরোয়া হয়ে ওঠেন জাহাঙ্গীর। অবৈধ সম্পদ অর্জনে তিনি কতটা বেসামাল ছিলেন তা এই কর্মকর্তার কথায় স্পষ্ট। বড় ব্যবসা করতে গেলে অনেক ধরনের অনেক প্রবলেম হয়। জাহাঙ্গীরের কারণে আমরা একটা সেফ পেয়েছি, এটা মিথ্যা না। জাহাঙ্গীরের কারণে অনেকেই আমাদের সমীহ করছে, এটা খুব একটা নর্মাল একটা ব্যাপার। যদি আমি বলি যে না জাহাঙ্গীরের কোনো হেল্প আমার উপরে নাই, এটা আমি অকৃতজ্ঞতার আমার কাছে মনে হবে। এই বাড়ির 5 তলার একটি ফ্ল্যাটের মালিক জাহাঙ্গীর আলম। যদিও বহু বছর ধরে তিনি এখানে থাকেন তার ছোট ভাই মনির হোসেন। এই এলাকার বাসিন্দা হওয়ার সুবাদে তিনি পাশের মসজিদের সহসভাপতির দায়িত্ব পেয়েছিলেন। এখনও তালিকার একেবারে উপরের দিকে রয়েছে তার সেই নাম। বছর 2 আগে একবার আসলো, কোনোবার আসে কিনা মসজিদের উপলক্ষে মসজিদের সভাপতি হিসাবে আসলো। প্রধানমন্ত্রীর সাথে একটু লিঙ্ক আছে, তার এই হিসাবে কোনো সুবিধা যদি পাওয়া যায় এই হিসাবে তারা রাখা হয়েছিল। উনি তো এই জায়গায় ছিল, জাহাঙ্গীর ভাই তো বড় মাফের লোক ছিল, বোঝেন নাই, প্রধানমন্ত্রীর পিএস ছিল। জাহাঙ্গীরের গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিল থানার খিলপাড়া ইউনিয়নে। ফন্দি ফিকির করে অর্জিত অবৈধ সম্পদ দিয়ে এলাকায় করেছেন উন্নয়নমূলক কাজ। এতদিনে যারা নানা অনিয়ম অত্যাচার সম্পর্কে কথা বলতে পারেননি, মুখ খুলতে শুরু করেছেন তারা। এক পর্যায়ে আমরা আমাদের প্রতিষ্ঠানে আমরা উঠতে পারি নাই। আমাদেরকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি, প্রতিনিয়ত ধমক, হুমকি ধুমকি, এগুলো বাৎসরিকভাবে অথবা মাহফিলের সময় উনি দান অনুদান করে। বিশেষ করে আমাদের এই যে ভবনটা আছে, এই ভবন সম্পূর্ণ উনি ওনার খরচে 1ম তলা এবং 2য় তলা সবগুলো উনি করেছেন। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে জানতে জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে যমুনা নিউজ। হোয়াটসঅ্যাপের মেসেজেরও কোনো জবাব দেননি তিনি। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা কাস্টম হাউসে এক্সপ্রেস সেবা চালুর প্রতিবাদে আন্দোলনে নেমেছেন C&F এজেন্টরা। বিক্ষোভ করেছেন দিনভর, যোগ দেননি কাজেও। অভিযোগ চোরাচালানে সহযোগিতা করতে অটোমেশনের নতুন আইন করেছে কাস্টমস বিভাগ। এতে অনৈতিক সুবিধা নেবেন কর্মকর্তারা। অন্যদিকে কাস্টমস বিভাগের দাবি সংকট সমাধানের চেষ্টা চলছে। কয়েকদিন ধরে ঢাকা কাস্টম হাউসের সামনে ঘুরপাক খাচ্ছেন ওমান প্রবাসী আব্দুল কাইয়ুম। ছুটিতে বাড়ি ফেরার সময় কিছুটা বাড়তি শপিং করেছিলেন। পণ্যের ধরনের কারণে গুনতে হয়েছে বাড়তি শুল্ক। তারপরও তিনি পণ্য বুঝে পাচ্ছেন না। অভিযোগ সহায়তা করছেন না কাস্টমস কর্মকর্তা। আন্দোলনের কারণে পাশে পাচ্ছেন না C&F এজেন্টদেরও। খরচগুলো লাগবে সরকারি, ওই খরচগুলো দিতে আমি রাজি আছি। এটাই হেরা দিতেছে না কেন? সাথে কথা বলছেন, ওনারা কি বলে? হেরা বলতেছে, হেরা তো চাইতেছে, কিন্তু হেরা তো ওই একদিকে যায়, একদিকে এরাই সই দিতেছে না। এই ফর্ম আছে না, ওই ফর্মটাই দিতেছে না। এবার আসি আন্দোলন প্রসঙ্গে। সোমবার সকাল থেকে ঢাকা কাস্টম হাউসের সামনে তুমুল উত্তেজনা। কুরিয়ার বিভাগে এক্সপ্রেস সার্ভিস বন্ধের দাবিতে এক হয়েছেন কয়েক হাজার C&F এজেন্ট। হঠাৎ করে কেন এই কালো আইন হলো, এটার পিছনের উদ্দেশ্য কি?
সরকারের নতুন আইন উপহার, ই কমার্স পণ্য, নথি বা 30 কেজির নিচে যে কোনো পণ্য বিমানে এলে তা ছাড় করতে আর ক্লিয়ারিং এজেন্টদের দরকার হবে না। কাস্টমসের কুরিয়ার বিভাগে শুল্ক দিয়ে ছাড় করতে পারবেন ব্যক্তি নিজেই। কিন্তু এই সিদ্ধান্তে খুশি নন ঢাকার C&F এজেন্টরা। আমাদেরকে কথা দিচ্ছে যে এটা হবে না, এটা আপনার সমন্বয় আগে যেভাবে কাজ করেন সেভাবে কাজ করবেন, কিন্তু উনি রাতের আধারে এই জিনিসটা উনি কুরিয়ার সার্ভিস আলাগো যারা আছে তাদের এক্সপ্রেস ওয়েতে কাজ করার জন্য সুযোগ দিচ্ছে। তারা বস্তা ভরে সব মাল নিয়ে চলে যাচ্ছে, তাদেরকে দেখছে না। আমরা যদি একটা ছোট্ট একটা হাতে করে মাল নিয়ে আসি, সেই মালটা আমাদের কাটবে, কেটে ওখানে আবার সেটা দেখে আবার এসএস কোড যাচাই করে। তাহলে সমাধান কি? C&F এজেন্টদের দাবি এই আইন বাতিল করতে হবে, পথ ছাড়তে হবে কাস্টম কমিশনারকেও। সরকার যেইভাবে চায় ওইভাবে আমরা কাজ করে দিব। সুতরাং এই আইন বাতিল না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে না। আপাতত ঢাকায় পর্যায়ক্রমে সারা দেশে যাব। এর জেরে ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনাও। দীর্ঘ সময় রাজস্ব কর্মকর্তাদের জন্য আনা খাবার প্রবেশ করতে দেননি আন্দোলনরতরা। এই ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি হননি ঢাকার কাস্টম কমিশনার, সামনে এসেছেন তার ডেপুটি। আমরা মনে করি যে এই আইনটি সরকার কর্তৃক প্রণীত এবং সেই আইনটি বাস্তবায়নের জন্য আমরা একটি ফিল্ড অফিস আমরা সেটা চেষ্টা করছি, যেটা জনগণ এবং রাষ্ট্রের জন্য সুবিধা হবে। এটার বিষয়ে অন্যান্য যে কোনো সিদ্ধান্ত আসলে সরকারই নিতে পারবে। আমরা সংকট সমাধানে মঙ্গলবার C&F এজেন্টদের সাথে আলোচনায় বসতে পারে রাজস্ব বিভাগ। যেই সমস্যার সমাধান আলোচনা করেই করা যেত, সেটি এখন আন্দোলন পর্যন্ত গড়ালো। হয়তো আগামীতে দুই পক্ষ আলোচনায় বসে এটির একটি বিকল্প সমাধান টানবেনি। তা না হলে তো দেশের যে এই মুহূর্তে আমদানি বাণিজ্য সেটি কিছুটা হলেও থমকে যাবে। কিন্তু এই টানাপোড়েনের ফলে বিমানবন্দরের মাধ্যমে যেসব পণ্য আসছে, সেই গুরুত্বপূর্ণ পণ্যগুলোর যে এখন আমদানি কিছুটা সময়ের জন্য স্থগিত হয়ে গেল এবং ব্যবসায়ীদের যে ক্ষতি হলো এবং রাজস্ব আয়ে যে প্রভাব পড়লো, সেটি সমাধানে আসলে দুপক্ষ আগামীতে কী ধরনের দীর্ঘমেয়াদে সমাধান টানবেন সেটি এখন দেখার বিষয়। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এবার জানাচ্ছি কোপা আমেরিকার খবর। ৮৮তে রেকর্ড ১৬তম ট্রফি জিতল আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেজের ১১২ মিনিটে করা গোলে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপার ট্রফিটা ধরে রাখলো আলবিসেলেস্তারা। কোপা আমেরিকা জেতায় আর্জেন্টিনা জুড়ে আনন্দ উৎসব মেতেছে ফুটবল ফ্যানরা। রাজধানী বুয়েনোস আয়ার্সে জড়ো হয়ে লাখো জনতা। কলম্বিয়ার রাজধানী বোগোতায়ও ছিল বিশাল সমাবেশ। ফাইনালের পরাজয়ের পর ভেঙে পড়ে সেখানকার সমর্থকরা। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে পুরো ম্যাচে দুটি ভালো সুযোগ পেয়েও গোল করতে পারেনি কলম্বিয়া। এ সময় রাজধানী বোগোতায় বিশাল সমাবেশে খেলা উপভোগ করছিল সমর্থকরা। প্রিয় দল গোল না পাওয়ায় ভেঙে পড়েন তারা। অন্যদিকে বুয়েনোস আয়ার্সের সিটি সেন্টারে আর্জেন্টিনার খেলা দেখার জন্য হয় লাখো লাখো জনতা। অতিরিক্ত সময়ে লাউতারো মার্টিনেজের গোলের পরপরই আনন্দে ফেটে পড়ে তারা। কলম্বিয়ার দ্বিতীয় কোপা শিরোপা জয়ের আক্ষেপ বাড়ে। ১৬তম শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।